যে রাজনৈতিক নেতা তৃতীয় বিশ্বের দেশগুলোতে বেশি রকম রাজনীতির মাঠ বক্তৃতা গরম গরম দেয় না, যে রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করি না, ওই রাজনৈতিক নেতাই গভীর রাতে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করার সবচেয়ে বেশি চেষ্টাটা করে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা বাস্তবতা যে যতই রাজনৈতিক নেতৃবৃন্দ যত যাই বলুক, তৃতীয় বিশ্বের প্রায় ম্যাক্সিমাম দেশে, বলতে পারেন সব দেশেই, সেনাবাহিনী এবং রাজনীতির একটা টিউনিং থাকি। এটা আপনি পজিটিভলি দেখেন আর নেগেটিভলি দেখেন। একটা সময় গিয়ে সেনাবাহিনীর প্রভাব বলেন, সেনাবাহিনীর অপব্যবহার বলেন, আর সেনাবাহিনীকে দিয়ে প্রয়োজনীয়তা অথবা দুর্যোগ কাটানো, এটা তৃতীয় বিশ্বের দেশগুলোতে লাগেই। এখন তারেক রহমান বাংলাদেশে কেন আসছেন না, অনেকের অনেক হিসাব, বিশেষ করে 111 গভর্নমেন্টের সঙ্গে তার বিরোধ, 111 গভর্নমেন্টের সঙ্গে তার শারীরিক আহত হওয়া, তার কোমরে সাংঘাতিকভাবে আঘাতপ্রাপ্ত হওয়া। একটা ছোট প্রশ্ন করি, ধরেন আওয়ামী লীগ সরকার যাওয়ার পর 111 গভর্নমেন্ট ধরেন তারেক রহমানের বিপক্ষে ছিল, তারপরে আওয়ামী লীগ সরকার আসলো, সেটা তারেক রহমানের বিপক্ষে ছিল। এরপরে গত 15 মাস তো তারেক রহমানদের সহনশীল সরকার, যে কারণে তার মামলাগুলো তুলে নেওয়া হয়েছে। এত এত মামলা হয়েছে, বিএনপির উপরে হামলা, বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, পাড়ায় মহল্লায় অজপাড়াগায়ে বিএনপির অফিস ভাঙার মামলা। তারেক রহমানকে আঘাত করার জন্য কারো নামে মামলা হয়েছে? হয়নি। কেন হয়নি? আচ্ছা, আমি সেই কেন গভীরে গেলাম না। তার মানে এতদিন তারেক রহমান নিজেও কিন্তু বলতে পারেনি। যদি বলে যে তারেক রহমানকে 111 সরকার আহত করেছিল, এইটুকুই, তার বাইরে কিছু বলতে পারেনি। ধরে নিলাম যে 111 সরকারের কোনো একটা প্রভাবশালী অংশ তারেক রহমান দেশে আসুক, এটা চায় না, মেজর আখতারুজ্জামান রঞ্জন তো তাই বলছেন। এর বাইরে আর কোনো শক্তি আছে? খুব আলাপ হয় না। ধরেন বিএনপি সরকার বা 4 দলীয় জোট সরকারের সময় 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে ঢুকলো। বহু পত্র পত্রিকায়, প্রথম আলো সহ ইন্টারন্যাশনাল বহু মিডিয়ায় খবর এসছে যে 4 দলীয় জোট সরকারের অনেকেই এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের সিগন্যাল ছিল বলে ইন্ডিয়ার উলফাকে সাপ্লাই দেওয়ার জন্যে, ভারতের উলফাকে সাপ্লাই দেওয়ার জন্যে ওই অস্ত্রগুলো আনা হয়েছিল। এলাপ তো আছে। সেটা যদি হয়ে থাকে তাহলে ভারতের সেটা ভালোভাবে নেওয়ার কথা না। আর ভারত আজকে 15-20 বছর পরে সেটাই মনে রেখেছে কিনা, 1 নম্বর। 2 নম্বর হলো উলফার প্রতি এই সমর্থন, এই যে ধরেন আপনার এই 10 ট্রাক অস্ত্র শুধু আসা তাই নয়, উলফাকে আরও বাংলাদেশে আশ্রয় দেওয়া এবং ভারতের 7 সিস্টারকে ব্যতিব্যস্ত রাখা। সেটার জন্য বলা হয় যে উলফার জন্য খুব অনুকূল পরিবেশ ছিল তখন বাংলাদেশ। ভারতের দিক থেকে তো হিসাব দেওয়া হয় যে ভারতের শুধু 7 সিস্টার সামলানোর জন্য যে পরিমাণ টাকা ব্যয় করতে হয় আওয়ামী লীগবিহীন অন্য কোনো সরকার বাংলাদেশে থাকলে, সেই ক্ষেত্রে ভারতের দিক থেকে অসংখ্যবার সরকার আনুষ্ঠানিকভাবে না হলেও মিডিয়ার মাধ্যমে দায়ী করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে। এখন এই দুজন মানুষকে কি ভারত এখনো মেনে নিয়েছে? ভারতের সংবাদপত্র, ভারতের পত্রপত্রিকা কি বলে? এখনো কি তারা বাংলাদেশের রাষ্ট্রনায়ক বিএনপিতে বেগম জিয়া বা তারেক রহমানকে মেনে নেয়, নাকি সজীব ওয়াজেদ জয়ের আগে যে সিগন্যালটা দিয়েছেন যে বিএনপি এবং আওয়ামী লীগে শেখ পরিবার এবং জিয়া পরিবারের বাইরে একটা অংশকে 2টা বিদেশি শক্তি এস্টাবলিশ করতে চায়, সেটার মধ্যে কি ভারত একটা? যে ভারতও চায় যে বাংলাদেশে তারেক রহমান এবং বেগম জিয়া নেতৃত্বে না থাকুক। এই প্রশ্ন কি বেগম জিয়ার এবারের অসুস্থতা এবং তারেক রহমান না ফেরার মধ্যে দিয়ে আরো শক্তিশালী হচ্ছে না? আমরা এমন কোনো সোর্স ধরে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি না যে ভারত তারেক রহমান এবং খালেদা জিয়াকে চায় না, সেটা বলছি না, কিন্তু প্রশ্নগুলো রাজনৈতিক আলাপ আলোচনায় এবং আপনাদের মধ্যে উঠে কিনা। আচ্ছা, এইসব ডামাডোলের মধ্যে আমি একটা প্রশ্ন করি, ছোট্ট একটা প্রশ্ন, আমার মনে জাগে, আপনাদের মনে জাগে কিনা, যে তারেক রহমান যে বলছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তাহলে তারেক রহমান কার কার উপরে এই সিদ্ধান্তের জন্য নির্ভরশীল? সেই শক্তিগুলো কি সব বাংলাদেশের ফেভারের? মানে আমরা যে আলোচনা এখন করছি, ধরেন ওনার কি ইন্ডিয়ার ক্লিয়ারেন্স লাগবে, তাহলে ইন্ডিয়া কি সবকিছুই বাংলাদেশের জনগণের ফেভারের সিদ্ধান্ত নেয়? বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকায় নিবে না তার 150 কোটি লোকের দিকে তাকায় নিবে? তো সেইটা সেরকম প্রশ্ন উঠে কিনা, কারণ 2টা শক্তির দিকেই তো ইঙ্গিত করা হয়, সেই 2টা শক্তির মধ্যে ইন্ডিয়াও যদি হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখেন স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ নেই। তিনি বলতেই পারবেন না যে এটা কি অ্যাডজেক্টিভ, কে তাকে বাধা দিচ্ছে আসার জন্য। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই এটার অনেক ব্যাখ্যা করা যায়, তাহলে কি আপোষ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, মেনে নিতে হবে শর্ত, অসংখ্য আকাশ সম শর্ত, জনগণ, দলের ইচ্ছা, দলের কর্মীদের ইচ্ছা, আগ্রহ, স্বপ্ন, সেগুলোর বাইরে মেনে নিতে হবে, এরকম কিছু। স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। আমি জানতে চাই
যে ধরেন এই অবস্থার মধ্যে যে শক্তিগুলো তারেক রহমানকে আসতে দিতে চায় না, দিচ্ছে না, বা তিনি পারছেন না আসতে, বা তিনি এই সমাধান করতে পারেননি গত 15-16 মাসে, ম্যানেজ করতে পারেন নাই, তা উনি যদি চলে আসেন, ধরেন এই অবস্থা মধ্যে চলে আসেন, তাহলে কি অনেক মেরে ফেলবে? একদম বেসিক প্রশ্ন, কি করবে তাকে? মানে একজন নেতা কোন প্রেক্ষাপটে উনি, ভারত কি চায় তারেক রহমানকে নিয়ে? আমি মানে কি, আমার এই প্রশ্নটা আপনাদের মধ্যে যায় কিনা যে তারেক রহমান যদি ধরেন যার যার কথাই আপনি ধরেন এই বাধা দিচ্ছে, তার বাধার মুখে চলে আসলে কি তাকে শেষ করে দিবে? জানি শেষ করে দিবে। মানে এই প্রশ্নগুলো অসংখ্য, আমি বললাম না তারেক রহমানের 4 লাইনের ফেসবুক পোস্ট অসংখ্য প্রশ্নের তৈরি করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি এটাও বলেছি যে ভারতের প্রসঙ্গটি এখানে আসবে, আপনারা নিশ্চয়ই চায়ের কাপে টেবিলে আপনারা ভারতের প্রসঙ্গ আলাপ করেন। সবার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।